প্রিয় ছাত্ররা, আমি সুশোভন মাইতি নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা ক্লাস 9-এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার সেকেন্ড সামেটিভ ইভলিউশনের যে প্রথম স্কুলটি রয়েছে বালুরঘাট হাই স্কুল, এই বালুরঘাট হাই স্কুলের বিভিন্ন কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। প্রথমেই বিভাগ কয়ের সঠিক উত্তর অর্থাৎ এমসিকিউ কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। একের দাগের 1 নম্বর কোশ্চেনটি রয়েছে, মানুষের ছেদক দাঁতের সংখ্যা হলো, ছেদক দাঁত অর্থাৎ ক্যানাইনের মোট সংখ্যা হচ্ছে 4টি। ঠিক আছে, মোট সংখ্যা হচ্ছে 4টি। তারপরে 2 নম্বর কোশ্চেন রয়েছে, মানব দেহের অপাচ্য কার্বোহাইড্রেট হলো, অর্থাৎ যেটা আমাদের দেহে পাচিত হয় না। এখানে অপশান হবে ডি, সেলুলোজ। 3 নম্বর কোশ্চেন রয়েছে এবি ব্লাড গ্রুপে। এখানে দেখো এবি ব্লাড গ্রুপে এখানে অপশান হবে ডি, এ ও বি অ্যান্টিজেন থাকলেও কোনো প্রকার অ্যান্টিবডি উপস্থিত থাকে না। এখানে ডি অ্যান্সার হবে। 4 নম্বর কোশ্চেন রয়েছে, মানব দেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? ইউরিয়া যকৃতে উৎপন্ন হয়। ঠিক আছে, যে চক্রের মাধ্যমে উৎপন্ন হয় তার নাম কি? নাম হচ্ছে অর্নিথিন চক্র বা ইউরিয়া চক্র। ঠিক আছে, যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়, এটা মাথায় রাখবে। পরের 5 নম্বর কোশ্চেন রয়েছে, যে বিশেষ সংযোজী কলাকে রিজার্ভ পেসমেকার বলা হয় সেটি হলো, এখানে অ্যান্সার হবে ডি, এভি নোড। ঠিক আছে, এভি নোডকে রিজার্ভ পেসমেকার বলা হয়, কারণ এসএ নোড হচ্ছে আমাদের প্রাকৃতিক পেসমেকার। এটা আমাদের হৃৎপিণ্ডে যে হৃদস্পন্দন তৈরি করতে সহায়তা করে। তো এই এসএ নোড খারাপ হয়ে গেলে বা কোনো কারণে যদি এসএ নোড ব্লক হয়ে যায়, তাহলে তখন এভি নোড কাজ করতে শুরু করে। এভি নোড তখন আমাদের হৃৎপিণ্ডের হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে, সেই জন্য একে রিজার্ভ পেসমেকার বলা হচ্ছে। এরপরে বিভাগ ক্ষয়ের এসএকিউ কোশ্চেনগুলি রয়েছে। 2-এর দাগের 1 নম্বর কোশ্চেন রয়েছে, সাইনোভিয়াল তরলের একটি কাজ লেখো। সাইনোভিয়াল তরল এটি কোথায় থাকে আমাদের আগে প্রথমে জানতে হবে। এটি থাকে আমাদের অস্থিসন্ধিতে। ঠিক আছে, সচল অস্থিসন্ধিগুলিতে সাইনোভিয়াল তরল অস্থিসন্ধিতে থাকে। এটা প্রধান কাজ কি করে না, অস্থিসন্ধির দুটি অস্থির ঘর্ষণজনিত আঘাত থেকে বা ক্ষয় থেকে অস্থিকে রক্ষা করে। ঘর্ষণজনিত আঘাত থেকে অস্থির ক্ষয় রক্ষা করে। এরপরে 2 নম্বর কোশ্চেন রয়েছে, বিসদৃশ শব্দটি বেছে লেখো। এখানে অ্যান্সার হবে কুইনাইন, কারণ একমাত্র কুইনাইন হচ্ছে এখানে N2 যুক্ত রেচন পদার্থ। ঠিক আছে, উদ্ভিদের N2 যুক্ত রেচন পদার্থ, আর বাদবাকিগুলো N2 বিহীন। ঠিক আছে। 3 নম্বর কোশ্চেন রয়েছে, একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম তঞ্চক রোধক পদার্থের নাম লেখো। তো এখানে প্রাকৃতিক তঞ্চক রোধক অর্থাৎ রক্ততঞ্চনে বাধা দেয়, সেটা হচ্ছে আমাদের দেহে বেসোফিল দ্বারা খরিত হয়, সেটা হচ্ছে হেপারিন। হেপারিন হচ্ছে একটি প্রাকৃতিক তঞ্চক রোধক পদার্থ, আর একটি কৃত্রিম তঞ্চক রোধক পদার্থ হচ্ছে তোমার সোডিয়াম সাইট্রেট। ঠিক আছে, এটা ব্লাড ব্যাংকে ব্যবহার করা হয়। ব্লাড ব্যাংকে ব্লাড বা রক্তকে তঞ্চিত হতে বাধা দেয়। ঠিক আছে, এই পদার্থটি সোডিয়াম সাইট্রেট। পরের কোশ্চেন রয়েছে 3 নম্বর, শূন্যস্থান পূরণ করো। লালা রসে ড্যাশ উৎসেচক উপস্থিত থাকে। এখানে অ্যান্সার হবে লাইসোজাইম। লাইসোজাইম উৎসেচক। ঠিক আছে, এটা একটি ব্যাকটেরিয়া নাশক উৎসেচকও বটে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে আর কি। পরের 2 নম্বর কোশ্চেন রয়েছে, মানুষের একটি শ্বাসপেশির নাম হলো। এখানে তুমি দিতে পারো মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, যেটাকে ডায়াফ্রাম বলা হয়। আমাদের উদরগহ্বর এবং বক্ষগহ্বরকে যে পেশি পরস্পর আলাদা করে রেখেছে, তো এটা একটা প্রধান শ্বাসপেশি রূপে কাজ করে, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। 3 নম্বর কোশ্চেন রয়েছে, সালোক সংশ্লেষে প্রথম উৎপাদিত জৈব যৌগটি হলো। এখানে অ্যান্সার হবে পিজিএ অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপরে 4-এর দাগের কোশ্চেন রয়েছে, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। এখানে 1 নম্বর কোশ্চেন রয়েছে, আরশোলার রেচন অঙ্গ হলো ম্যালপিজিয়ান কণিকা। তো এটা অ্যান্সার হবে সত্য, কারণ ম্যালপিজিয়ান কণিকাই হচ্ছে পতঙ্গদের রেচন অঙ্গ, আর আরশোলা একটা পতঙ্গ, তাই এটি সত্য হবে। পরের কোশ্চেন রয়েছে, এডিএইচ হরমোনের প্রভাবে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটে।
এটাও অ্যান্সার হবে সত্য। ঠিক আছে, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটে, এটাও সত্য হবে। পরের 3 নম্বর কোশ্চেন রয়েছে, রক্তে অবস্থিত একটি নন প্রোটিন নাইট্রোজেন গঠিত জৈব পদার্থের নাম হলো ফ্রাইবিনোজেন। ফ্রাইবিনোজেন, এটা কিন্তু অবশ্যই মিথ্যা হবে। কারণ কি না, রক্তে এটি নাইট্রোজেন গঠিত প্রোটিন। ফাইবিনোজেন একটি নাইট্রোজেন গঠিত প্রোটিন, ফাইবিনোজেন। ঠিক আছে, রক্ত তঞ্চনে সাহায্য করে, খুব গুরুত্বপূর্ণ প্রোটিন, এটা রক্তরসে উপস্থিত থাকে। তো এটা নন প্রোটিন নাইট্রোজেন গঠিত অবশ্যই হবে না, তো এটা মিথ্যা হবে। এরপরে এখানে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানোর কথা বলা হয়েছে। এখানে রয়েছে, প্রথমেই রয়েছে দ্বিপত্র কপাটিকা। দ্বিপত্র কপাটিকা, এটা ডান স্তম্ভে সি এর সাথে মিলবে, অর্থাৎ বাম অলিন্দ বাম নিলয়ের সংযোগস্থলে এটি অবস্থান করে, দ্বিপত্র কপাটিকা। 2 নম্বর রয়েছে ক্রেবস চক্র, এটির অপর নাম হচ্ছে টিসিএ চক্র, তাই এটি ডি, অর্থাৎ ডি হবে এখানে ডান স্তম্ভের সাথে। 3 নম্বর রয়েছে পরজীবী উদ্ভিদ। পরজীবী উদ্ভিদ হচ্ছে স্বর্ণলতা। ঠিক আছে। 4 নম্বর হচ্ছে কোহল সন্ধান। কোহল সন্ধানের মাধ্যমে আমরা অ্যালকোহল প্রস্তুত করি, অর্থাৎ ইথাইল অ্যালকোহল, এই অ্যান্সার হবে। ল্যাকটিক অ্যাসিড একটা সন্ধান, কিন্তু সেটা ল্যাকটিক অ্যাসিড সন্ধান হলে তাহলে ল্যাকটিক অ্যাসিড হতো, এখানে কোহল সন্ধান বলা হয়েছে, তাই ইথাইল অ্যালকোহল আনসার হচ্ছে। ঠিক আছে, পরে বিভাগ গয়ের 2 নম্বর কোশ্চেনগুলো দেখো। প্রথম কোশ্চেন রয়েছে 6 দাগের 1-এর, প্রাণীদেহে রেচনের প্রয়োজনীয়তা লেখো। অর্থাৎ রেচন কি? রেচন হচ্ছে বিপাক্রিয়ায় উৎপন্ন যে ক্ষতিকারক পদার্থগুলোকে দেহ থেকে বার করে দেওয়ার কৌশলকেই বলা হয় রেচন। তো প্রাণীদেহে রেচনের প্রয়োজনীয়তা কি না, প্রাণীদেহে রেচনের প্রয়োজনীয়তা এটাই যে যে সমস্ত বিপাকজাত দূষিত পদার্থগুলো আমাদের দেহে উৎপন্ন হয়, সেই দূষিত পদার্থগুলোকে দেহ থেকে দূর করে দেহকে সুস্থ রাখাই হচ্ছে রেচনের প্রধান গুরুত্ব। এই গুরুত্বটা আমরা দিতে পারি। এছাড়া আর কি দিতে পারি, যে রেচনের মাধ্যমে প্রাণীদেহে জলসাম্য বজায় থাকে, অর্থাৎ আমরা যে জল গ্রহণ করছি, জল যদি বর্জন না করি, তার জলসাম্যতা, যে সাম্যতা আমাদের দেহে যে জলের সাম্যতা, সেটা বজায় থাকবে না। তো সেই কারণে রেচনের গুরুত্ব প্রয়োজন জলের জলসাম্য বজায় রাখার জন্য। এছাড়াও তো রেচনের মাধ্যমে আমরা বিভিন্ন যে পদার্থ বা মৌলগুলোকে আমরা পরিবেশে ফিরিয়ে দিই, ফলে মৌলগুলির ভারসাম্য একটা বজায় থাকে। তো এই 3টে গুরুত্ব তোমরা এখানে, বা 2টো গুরুত্ব, যে কোনো 2টো গুরুত্ব এখানে লিখতে পারো। এর পরের যে কোশ্চেনটি রয়েছে 2-এর দাগের, সন্ধান প্রক্রিয়ায় 2টি অর্থনৈতিক গুরুত্ব লেখো। দেখো, সন্ধান প্রক্রিয়ার 2টো অর্থনৈতিক গুরুত্বের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে অ্যালকোহল শিল্প। এই অ্যালকোহল প্রস্তুতিতে সন্ধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো অ্যালকোহল প্রস্তুতি, অর্থাৎ এখানে সুরা শিল্প তেও এই সন্ধান প্রক্রিয়া সাহায্য করে। এছাড়াও তোমরা পাউরুটি শিল্প দিতে পারো, যেখানে সন্ধান প্রক্রিয়ায় পাউরুটি উৎপন্ন হয়। ল্যাকটিক অ্যাসিড, দই উৎপাদন বা দুগ্ধজাত বিভিন্ন পদার্থ, পনির, তারপরে তোমার হচ্ছে যে ইডলি, ধোসা, এই সমস্ত উৎপাদনেও সন্ধানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুতিতেও সন্ধান প্রক্রিয়ার গুরুত্ব রয়েছে। তো এই রকম গুরুত্বগুলো তোমরা এখানে দিতে পারো সন্ধান প্রক্রিয়ার গুরুত্ব হিসেবে। এরপরে 3 নম্বর কোশ্চেন রয়েছে, রেসারপিনের উৎস একটি অর্থনৈতিক ব্যবহার লেখো। রেসারপিন কোথা থেকে পাওয়া যায়? সর্পগন্ধা গাছের মূল থেকে। উৎস হচ্ছে সর্পগন্ধা গাছের মূল। আর এর অর্থনৈতিক ব্যবহার বলতে এই রেসারপিন উচ্চ রক্তচাপ কমানোর ক্ষেত্রে ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। তো এই 2টো জিনিস একদম খুব ইজি। তাহলে পাওয়া যাচ্ছে কোথায়? সর্পগন্ধা গাছের মূল থেকে আমরা রেসারপিন পাচ্ছি, একটা নাইট্রোজেনযুক্ত উপক্ষার বা রেচন পদার্থ, এই রেসারপিন। আর এটা কাজে লাগছে কি, উচ্চ রক্তচাপ কমানোর ঔষধ তৈরিতে ব্যবহার করা হয়। এর পরের কোশ্চেন রয়েছে, বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, উক্তিটির যথার্থতা বিচার করো। তো উক্তিটি আসলে কে প্রদান করেছিল সেটাও তোমাকে জেনে রাখতে হবে। বিজ্ঞানী কার্টিস প্রথম এই বাষ্পমোচনকে বলেছেন যে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া। ব্যাপারটা কি, যে বাষ্পমোচন একটা প্রয়োজনীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া উদ্ভিদের ক্ষেত্রে, কিন্তু ক্ষতিকারক বটে, প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া। তো প্রয়োজনীয় কিসের দিক থেকে না, বাষ্পমোচন প্রধানত উদ্ভিদের অতিরিক্ত জল দেহ থেকে বাষ্প আকারে, জলীয় বাষ্প আকারে বাইরে বেরিয়ে যায়, এবং তার ফলেই কিন্তু উদ্ভিদের জল শোষণ প্রক্রিয়াটাও
একটা মানে প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। কারণ কি, বাষ্পমোচনের ফলে বাষ্পমোচন টান তৈরি হয়, আর সেই বাষ্পমোচন টানের প্রভাবে কি হয় না, সেই টানের প্রভাবে উদ্ভিদের অভিকর্ষজ বলের বিরুদ্ধে কি হয় না, জলস্তম্ভ মাধ্যমে জল পাতায় পৌঁছায়। তো এটা একটা প্রয়োজনীয় প্রক্রিয়া তো রয়েছে, তার পাশাপাশি যদি অধিক বাষ্পমোচন হয় তাহলে কিন্তু উদ্ভিদের বিপাকীয় কার্য বৃদ্ধি, এমনকি পর্যন্ত উদ্ভিদটি মারাও যেতে পারে, বৃদ্ধি ব্যাহত হতে পারে বা উদ্ভিদটা মারাও যেতে পারে। সেই জন্য বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন বিজ্ঞানী কার্টিস। 5 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, বিভিন্ন শ্বেত রক্তকণিকাগুলির কাজ উল্লেখ করো। বিভিন্ন শ্বেত রক্তকণিকা বলতে এখানে মানে শ্বেত রক্তকণিকা প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে অদানাদার, গ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। গ্রানুলোসাইটের মধ্যে কারা পড়ছে? নিউট্রোফিল, ইউসোনোফিল, বেসোফিল। আর অ্যাগ্রানুলোসাইটের মধ্যে পড়ছে মনোসাইট, লিম্ফোসাইট। তো এই গ্রানুলোসাইটের মধ্যে প্রথমে আসে নিউট্রোফিল। নিউট্রোফিল একটা ফ্যাগোসাইটিক কোষ রূপে কাজ করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করে। আবার অন্যদিকে যদি আমরা ইউসোনোফিল দেখি, তাহলে ইউসোনোফিল অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে, কারণ ইউসোনোফিল থেকে হিস্টামিন নামক পদার্থ খরিত হয়, যেটা অ্যালার্জি প্রতিরোধে সহায়তা করে। পরের যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রানুলোসাইটের মধ্যে বেসোফিল। বেসোফিল কি কাজ করে? বেসোফিলের একটা কাজ হচ্ছে হেপারিন খনন করা, যেটা রক্ত তঞ্চনে বাধা দেয়, সেটা তোমরা দিতে পারো। আর তারপরে অ্যাগ্রানুলোসাইটের মধ্যে মনোসাইট রয়েছে। মনোসাইটটা হচ্ছে সবচেয়ে বড় রক্তকণিকা এবং এটি ফ্যাগোসাইটিক কোষরূপে কাজ করে। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করাই এর প্রধান কাজ। আর লিম্ফোসাইট প্রধানত কোষভিত্তিক এবং রসভিত্তিক অনাক্রমতা গড়ে তুলতে অ্যান্টিবডি এখান থেকে উৎপন্ন হয়, যার মাধ্যমে তোমার হচ্ছে যে রসভিত্তিক অনাক্রমতা গড়ে ওঠে। তো এই লিম্ফোসাইট অনাক্রমতা গড়ে তুলতে সাহায্য করে। তো এদের কাজগুলো এইভাবেই তোমরা মোটামুটি বলবে। 2 নম্বরে রয়েছে 5টা শ্বেত রক্তকণিকা, তা একটা একটা করে কাজ দিলেই হবে। পরের কোশ্চেন রয়েছে, সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন? তার প্রধান কারণ হচ্ছে, আমরা যদি সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা দেখি তাহলে দেখব সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জারণ এবং বিজারণ দুটোই একসাথে ঘটে থাকে। সাধারণত যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কেউ জারিত হলে অপরজন বিজারিত হয়, এটা আমরা জানি। তো এখানেও সালোক সংশ্লেষ মানে যে প্রক্রিয়ায়, সেখানে আলোক দশাতে জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে, আর অন্ধকার দশাতে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে শর্করা প্রস্তুত করে বা গ্লুকোজ প্রস্তুত করে। সেই কারণে সালোক সংশ্লেষ পদ্ধতিকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়ে থাকে। জল জারিত হয়ে অক্সিজেন এবং তোমার হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ প্রস্তুত করে। তো এখানে জারণ বিজারণ দুটোই সম্পন্ন হয় বলে একে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়। পরের যে কোশ্চেন রয়েছে 7 নম্বর কোশ্চেন, ধমনী ও শিরার মধ্যে একটি গঠনগত একটি কার্যগত পার্থক্য লেখো। তো কার্যগত পার্থক্য তো খুবই সোজা। কার্যগত পার্থক্য হচ্ছে ধমনী বিশুদ্ধ রক্ত বহন করে আর শিরা হচ্ছে দূষিত রক্ত বহন করে, এটা একটা গুরুত্বপূর্ণ। এছাড়াও এদের গঠনগত যে পার্থক্য তোমরা করবে, শিরায় কোপাটিকা থাকে, ধমনীতে কোপাটিকা থাকে না। এছাড়াও তোমরা করতে পারো যে শিরার যে প্রাচীর রয়েছে, সেই শিরার প্রাচীরটি সাধারণত কি হয়, পাতলা এবং গহ্বরগুলি বড় হয়, আর এখানে ধমনীর প্রাচীর হচ্ছে পুরু এবং গহ্বর ছোট হয়। তো সেটাও তোমরা এখান থেকে করতে পারো, ঠিক আছে। আর না হলেও করতে পারো যে শিরার কোপাটিকা থাকে আর ধমনীর কোপাটিকা থাকে না। বাদবাকি যে বিভাগ ঘয়ের কোশ্চেনগুলো রয়েছে, বড় কোশ্চেন 5 নম্বরের 3টে তোমাদের এখান থেকে কোশ্চেন আসবে। তো সেই কোশ্চেনগুলো দেখে নাও। কি বলা হয়েছে, সালোক সংশ্লেষে আলোক নিরপেক্ষ দশাতেই শব্দচিত্রের সাহায্যে উপস্থাপন করো। তাহলে এখানে শব্দচিত্রের মাধ্যমে দিলেই হবে। তো তারপর বলা আছে রেচন পদার্থ ত্যাগে যে কোনো দুটি কৌশল, যে কোনো দিতে পারো, বাকল মোচন, পত্রমোচন, ফল মোচন, এই সমস্ত কৌশল বলেছে যেহেতু বা পদ্ধতি বলেছে, তাহলে এইগুলোই দিতে হবে। তারপরে রয়েছে গ্লোমেরুলীয় পরিশ্রুত তরলকে মূত্র বলা যায় না, কারণ গ্লোমেরুলীয় পরিশ্রুত তরলে অনেক প্রয়োজনীয় আমাদের পদার্থ থাকে যেগুলো পুনরায় শোষণ করতে হয়, যেমন গ্লুকোজ, জল, বিভিন্ন আয়ন, এগুলোকে শোষণ করতে হয়। তো সেই কারণে এটাকে মূত্র বলা যায় না। একদম শেষে যেটা সংগ্রাহী নালিকায় সঞ্চিত হচ্ছে বা জমা হচ্ছে, সেটাকে আমরা সাধারণত মূত্র বলতে পারি। আর ফ্লোয়েমের মধ্য দিয়ে কিভাবে খাদ্য পরিবাহিত হয় তা বুঝিয়ে লেখো। এখানে ফ্লোয়েম লোডিং আনলোডিং দিয়ে বুঝিয়ে লিখতে হবে, বড় কোশ্চেন এগুলো।
ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কেন? তারপরে রয়েছে রক্ততঞ্চন পদ্ধতিটি শব্দচকের সাহায্যে দেখাও। তারপরে হচ্ছে অথবা তুমি আজ সকালে পরীক্ষা দিতে আসার আগে ভাত ডাল ও মাছ ভাজা খেয়েছো। তোমার পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে উক্ত খাদ্যগুলির কিভাবে পরিপাক হবে তা একটি তালিকা প্রস্তুত করো এবং তালিকাতে প্রদত্ত বিষয়গুলি উল্লেখ করবে। তো এখানে ভাতের ক্ষেত্রে কোথায় পাচন হচ্ছে, ভাত যেহেতু শর্করা, তার মানে তোমাকে শর্করা কোথায় পাচন হচ্ছে, সেই পাচক কোন কোন পাচক রস রয়েছে, সাবস্ট্রেট কি, উৎসেচকের নাম কি, উৎপাদিত বস্তু কি, এগুলো দিয়ে সেখানে লিখতে হবে। ডালে প্রোটিন থাকে, মাছে প্রোটিন থাকে, তো প্রোটিনের ক্ষেত্রে লিখতে হবে এইভাবে। তারপরে 3 নম্বর রয়েছে মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করো এবং নিচের অংশগুলো চিহ্নিত করতে বলা হয়েছে। তারপরে রয়েছে নেফ্রনের চিত্র। তো হৃৎপিণ্ড নেফ্রন এই দুটো চিত্র খুবই ইম্পর্টেন্ট তোমাদের 9-এর পরীক্ষার জন্য। তো এই দুটো চিত্র এমনিতেই তোমাদেরকে করতে হবেই। তো হৃৎপিণ্ড নয় নেফ্রন যে কোনো একটা আসার চান্স তো রয়েছে। ভালোভাবে এখানে চিত্রগুলো করবে। বড় কোশ্চেনগুলো খুব ভালোও রয়েছে এই স্কুলের। ঠিক আছে, তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং চ্যানেলটিকে নতুন যদি হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর চ্যানেলটির বেল আইকন ক্লিক করে রাখো নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থেকো।